২০১৩ সালের পর আমরা আরেকবার ফিক্সিং কেলেঙ্কারিতে কেঁপে উঠতে যাচ্ছি। হাসি মুখে বলতেছি, কিন্তু ব্যাপারটা আমাদের জন্য বীভৎস একটা অভিজ্ঞতা হইতে যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা বুঝতেছি, এটা আমাদের বেশ কাঁপায় দিবে, বেশ কাঁপায় দিবে। এখন কথা হচ্ছে যে কাঁপায় দিবে মানেই কি এটা ছিল না, নতুন করে আছে তাই? না, তাই না। অ্যাকচুয়ালি স্রোতটা তো ছিলই। ২০১৩ সালে একবার ধরা পড়ছিল। তারপর থেকেই ২০২৫ পর্যন্ত প্রতিবারই মিডিয়াতে আসছে এরকম ফিক্সিং হচ্ছে, ফিক্সিং নিয়ে সন্দেহ, গুঞ্জনটা তো ছিলই। হ্যাঁ, ২০২৫ এ ব্যাপারটা একদম বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। মানে প্রত্যেকটা জিনিস চোখে লাগতেছিল। একেকজন ওয়েট করতেছে মনে হচ্ছে পাশের উইকেটে গিয়ে বল পড়তেছে। বাজে সব ব্যাপার ঘটছে। ৫ বছর ৬ বছর আগে ক্রিকেট খেলা ছেড়ে দিছে। এরকম খেলোয়াড়কে ভাড়া করে আনা হইছে। খুব বাজে ব্যাপার এই ২০২৫ সালে হইছে। ফলে তদন্ত কমিটি রিপোর্ট দিক বা না দিক, আমরা এই ফিক্সিং এর সাগরের মধ্যেই আছি এবং ২০২৫ এ সেটা সাগরে ডুবতে বসছিলাম। এরপরে আমরা একটা কোয়ালিটি তদন্ত কমিটি করতে পারছি। তদন্ত কমিটিকে আমরা সময় দিচ্ছি। অবশেষে আজকে 'প্রথম আলোর' রিপোর্ট জানাচ্ছে যে ওনরা একটা প্রাথমিক তদন্ত রিপোর্ট করে ফেলছেন। এবং সেটা হয়তো ২-১ দিনের মধ্যে জমা দিয়ে দিবেন বিসিবির কাছে বা দিয়ে দিছেন। এরপর আগামী মাসে একটা চূড়ান্ত রিপোর্টও দিবেন। এই রিপোর্টে কি সুপারিশ আসছে, কি ফাইন্ডিং আসছে অলরেডি আপনারা 'প্রথম আলোর' সুবাদে প্রায় সবাই জেনে গেছেন। অলমোস্ট ৬৪ জন ক্রিকেটারকে বিভিন্ন রকম র‍্যাংকিং করা হয়েছে। হাই ফ্ল্যাগড ক্রিকেটার মানে যারা আসলে প্রায় নিশ্চিত যে ফিক্সিং এ জড়াইছে। এরকম ক্রিকেটারের সংখ্যাই ৬। ৩ টা ফ্র্যাঞ্চাইজি ঢাকা, সিলেট, রাজশাহী। তাদের ব্যাপারে মোটামুটি তদন্ত কমিটি নিশ্চিত যে তারা অনেক রকম অন্যায়ে জড়াইছে। বিসিবির একজন কর্মকর্তা থেকে শুরু করে অনেকের নামে অভিযোগের ব্যাপারে অনেকটাই নিশ্চিত এই কমিটি। এরপরও বড় কিছু ফাইন্ডিংস আছে তাদের, যে গত বিপিএলে মানে এটার আগেরটায় একটা ম্যাচ ছাড়ার জন্য ৳৪০০ কোটি অফার করা হয়েছিল। এই সবকিছু তারা আনছেন। আমি বলি এর আগের আমাদের যে তদন্ত কমিটি ছিল, এর আগে তো আমরা ফাইন্ডিং কমিটি কখনো করি নাই। ওটা ছিল আইসিসি ফাইন্ডিং কমিটি। তারা বের করছিল যে আশরাফুলের সময়ের কেলেঙ্কারিটা। এটা আমাদের এখন পর্যন্ত আমি 'প্রথম আলোর' রিপোর্ট পড়ে যেটা দেখলাম যে ফাইন্ডিংস এবং সুপারিশগুলো আছে, এটা আমাদের এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে ভালো ফাইন্ডিংস। কিন্তু আপনি রিপোর্টটা একবার পড়ে দেখবেন খুবই সীমাবদ্ধ। ওনারা বারবার এখানে অসহায়ত্ব প্রকাশ করছেন। যে এই জিনিসটা আমরা প্রায় নিশ্চিত হইতে পারছি। কিন্তু নিশ্চিত হইতে পারি নাই। মানে এই রিপোর্ট শেষ পর্যন্ত বিসিবির হাতে যে আকারে যাবে, তাতে বিসিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পারবে। বিসিবি কি করতে পারবে? এই লোকগুলাকে ক্রিকেট থেকে দূরে রাখতে পারবে। কারোর বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়ার মতো এভিডেন্স এই তদন্ত কমিটি দিতে পারে নাই। তাহলে কি তদন্ত কমিটির দুর্বলতা এটা? না। এটা আসলে ক্রিকেট জগৎ জুড়েই এই দুর্বলতা চলতেছে, সেটা কাটানোর জন্য নানা রকম চেষ্টা চলতেছে। দেখেন আজ পর্যন্ত আইসিসি যত লোকরে ধরছে, ২-১ টা বিরল কেস যে জায়গায় ক্রিকেটার নিজে স্বীকার করে ফেলছে যে, "না ওকে আমি এই অন্যায়টা করছি।" তাকে সর্বোচ্চ কি শাস্তি দেওয়া গেছে? ক্রিকেটে নিষিদ্ধ করা গেছে। কিন্তু তার বিপক্ষে ফৌজদারি মামলা করা, তারে আইনের আওতায় আনা, এগুলো কিন্তু খুব একটা যায় নাই। একবার মাত্র হইছে আসিফ এবং আমিরের ব্যাপারটায়, সেটা মূলত তদন্তটা করছিল স্কটল্যান্ড ইয়ার্ড। ফলে বুঝতেছেন যে পৃথিবীর কোথাও এই যে ক্রিকেট বোর্ডের বা আইসিসির যেসব তদন্ত কমিটি হয় তাদের আসলে খুব বেশি ক্ষমতা থাকে না। প্রথমত তাদের জুডিশিয়ারি কোনো পাওয়ার নেই। দ্বিতীয়ত তাদের পুলিশিং কোনো পাওয়ার নেই। এরকম একটা কমিটি আমাদের এখানে কমিটি যিনি হেড করছেন উনি একজন সাবেক বিচারপতি। সাবেক বিচারপতি হলে হবে কি? আইন অনুযায়ী এই তদন্ত কমিটি কিন্তু কাউরে জেরা করতে পারে না। যে কেউ ইচ্ছা করলে অস্বীকার করতে পারে যে, "না আমি কথা বলব না।" বা কোনো জায়গা থেকে ডকুমেন্টও চাইতে পারে না। যদি কেউ স্বেচ্ছায় দেয় তো খুব ভালো। কিন্তু ফোর্স করতে পারবেন না ওনারা যে এই ডকুমেন্টটা পাঠান। শুধুমাত্র ক্রিকেট বোর্ডের লোকজনকে ফোর্স করতে পারেন। তাও খুব দুঃখজনকভাবে দেখলাম যে ক্রিকেট বোর্ডও ওনাদেরকে ঠিকমতো ডকুমেন্ট দেয় নাই। ক্রিকেট বোর্ডে আইসিসির কিছু রিপোর্ট ছিল এবারে বিপিএল নিয়ে। যে রিপোর্টগুলো ওনারা একাধিকবার চাইছেন ক্রিকেট বোর্ডের আকসুর কাছে, আমাদের আকসুর কাছে। আকসু ওনাদেরকে দেয় নাই। দেখেন কত বড় অসহায়ত্বের মধ্যে এই লোকগুলো কাজ করছে। মানে তারপরে যে ওনারা সুন্দর একটা রিপোর্ট দিছেন, আমার তো এই লোকগুলোকে সেলুট দিতে ইচ্ছা করতেছে। আমিও ওনাদের জায়গায় থাকলে, ওনাদের জায়গায় তো আর আমার থাকার সুযোগ নেই অত উচ্চতায়। তারপরেও আমার মতো মানুষ হইলে আমি ছুঁড়ে ফেলাইয়া দিতাম যে, "করব না। তোমাদের বিসিবি আমারে কোনো কোঅপারেট করে না।" তারপরেও ওনারা ভদ্রলোক জেন্টলম্যান হিসেবে এটা করছেন। এখন যেটা আমাদের করণীয়, একটা তো যেটা ১ম সবাই করবে। ওই রিপোর্টটা আসবে বিসিবিতে, একটা চূড়ান্ত রিপোর্ট আসবে। সংশ্লিষ্ট সবাইকে কিছু না বলে দূরে রাখতে হবে। কারণ আপনার হাতে তেমন কোনো এভিডেন্স নাই। আপনি কারোর এগেইনস্ট এ কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না। খুব সামান্য যেসব এভিডেন্স আছে সেসবের বিপক্ষে আপনি যদি শাস্তিও দেন সেটা হবে ক্রিকেটীয় শাস্তি। বড়জোর যে সবচেয়ে অভিযুক্ত।
যেমন একজনের কথা আসছে যে সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও ছিল এরকম জাতীয় দলের খেলোয়াড়। সেও ফ্ল্যাগড। রেড ফ্ল্যাগ না, সেও ফ্ল্যাগড। এরকম ক্রিকেটারদেরকে বড়জোর ক্রিকেটে শাস্তি দেওয়া যেতে পারে। তাও আমি যেটা বুঝতেছি এখানে আসলে কারোর বিপক্ষে শাস্তি দেওয়ার মতো এভিডেন্স থাকবেই না। কারোর বিপক্ষেই না। কাউকেই আসলে শাস্তি দেওয়া যাবে না। ক্রিকেটীয় শাস্তিও না। বিসিবি এখানে যেটা করতে পারে বড়জোর তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। যে না ইচ্ছা করে এই খেলোয়াড়কে বা এই ফ্র্যাঞ্চাইজিকে, এই কর্মকর্তাকে আমরা দূরে রাখবো। আর এদের সঙ্গে সম্পর্ক রাখবো না। কিন্তু এটা তো আসলে হলো না ব্যাপারটা। আমরা তো এটার একটা সমাধান চাই। আমরা এটার একটা প্রপার সমাধান চাই যাতে এটা আরেকবার না ঘটে। আরেকবার যাতে এই সিজনে যাতে এইভাবে আমরা কেঁপে না উঠি, সেই জিনিসটা চাই। এবং সেরকম অনেক সুপারিশ ওনারা করবেন। এটা বোঝাই যাচ্ছে রিপোর্টটা পড়ে যে ওনারা অসাধারণ কিছু সুপারিশ করতে যাচ্ছেন। কিন্তু সেই জিনিসগুলো এক্সিকিউট করতে গেলে কতগুলো জিনিস এখন খুব জরুরি। প্রথমত পিসিবিকে এখন সরকারের এবং আদালতের কাছে যেতে হবে। এই রিপোর্টটা নিয়ে। সরকারের সহায়তা চাইতে হবে, বিচার বিভাগের সহায়তা চাইতে হবে। যে আমরা এরকম একটা অসহায় অবস্থায় আছি। আমাদের এখানে প্রচুর ক্রাইম হচ্ছে বলে এই তদন্ত কমিটিটা বের করছে। যিনি তদন্ত কমিটি হেড করছেন উনি একজন সাবেক বিচারক। ফলে আমরা এটাকে আস্থায় নিচ্ছি। এখন বিচার বিভাগের সহায়তা চাচ্ছি আমরা বা প্রশাসনের সহায়তা চাচ্ছি। পুলিশি পাওয়ার আছে এবং জুডিশিয়ারি পাওয়ার আছে এরকম একটা কমিটি করে দেওয়া হোক। একটা তদন্ত কমিটি করে দেওয়া হোক। সেটা যেকোনো ফর্মে সরকার করবে বা বিচার বিভাগ করবে। এই হেল্পটা তো করবেই। রাষ্ট্রের একটা হেল্প চাইলে রাষ্ট্র করবে না? বিচার বিভাগের একটা হেল্প চাইলে বিচার বিভাগ অবশ্যই স্বতঃপ্রণোদিতভাবে হয়ে করবেন। তখন যেটা হবে আমরা চাই এদের বিপক্ষে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হোক। যারা যে ক্রাইম করছে প্রথমত ওই কমিটি প্রপার ফাইন্ডিংস বের করতে পারবে। মানে ওই কমিটির তো তখন জেরা করার অধিকার থাকবে, যেকোনো জায়গায় সার্চ করার অধিকার থাকবে, ফরেনসিক পাওয়ার থাকবে। যেটা ১ম আলোর রিপোর্টে আসছে যে এনাদের কোনো ফরেনসিক পাওয়ারও ছিল না। দেখেন কত অসহায় ওনারা। মানে আপনাকে সন্দেহ হচ্ছে। আমি বুঝতেছি যে আপনি এবিপিএল এর সময় ৳২০০,০০,০০,০০০ সরাইছেন। একদম পরিষ্কার বুঝতেছি, সব আমার সামনে আছে। কিন্তু আমার দরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলটা জানা। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইল উনার জানার উপায় নাই। উনাকে কোনো ব্যাংক জানাবে না। এখন এইটুকু পাওয়ারও নাই। যদি আমরা ওরকম একটা রাষ্ট্রের সহায়তা বা বিচার বিভাগের সহায়তা বিসিবি যদি একটা সত্যিকারের তদন্ত কমিটি করতে পারে, এটাকে আমি মিথ্যাকারের বলতেছি না। মোর পাওয়ারফুল যদি একটা তদন্ত কমিটি করতে পারে, তারা তাহলে একদম টুটি চেপে ধরা যারে বলে। মানে প্রত্যেকটা সন্দেহভাজনদের ধরে ঘন্টার পরে ঘন্টা জেরা করা, তুমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। না, এটা একদম জুডিশিয়ারি তদন্ত কমিটি। এখানে তোমার কথা বলতে তুমি বাধ্য। তোমার সব ডকুমেন্ট তুমি দেখাইতে বাধ্য। ফরেনসিক রিপোর্ট উনি নিতে বাধ্য। এবং শেষ পর্যন্ত তাদের বিপক্ষে ফৌজদারি মামলা করার এখতিয়ারও ওই কমিটির থাকবে। বা বিসিবি ওনাদের সুপারিশের বদৌলতে সেটা করতে পারবে। মানে আমি চাই যে এই লোকগুলো অল্পের উপরে সাজা পেয়ে শেষ না হোক। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যেগুলো সিভিল অপরাধ, এই সিভিল অপরাধগুলো কিন্তু কার্যত দেখা যায় যে ফৌজদারিভাবে মানুষকে এফেক্ট করছে। এই যে ক্রিকেট খেলায় ফিক্সিং করা, এটা তো মারাত্মক ধরনের প্রতারণা। ফলে এদের বিপক্ষে ফৌজদারি অভিযোগই আনা দরকার। সেটা না আনাই কিন্তু ২০১৩ সালে আমরা সেটা করতে না পারায় আজকে এই ২০২৫ ঘটছে। ২০১৩ সালে ওই যে আকসুর রিপোর্ট, আইসিসি আকসুর রিপোর্ট, ওটা কিচ্ছু আমরা এক্সিকিউট করতে পারি নাই। আমি ওই সময় খুব সিরিয়াসলি এই বিষয়টা রিপোর্টিং করতাম। রেগুলার ওই যে নাভানা টাওয়ারে গুলশানে বিসিবির এই কমিটিটার মিটিং হতো, প্রেস ব্রিফিং হতো। ওইখানে যেতাম আমি দেখছি যে ওনারা কি পরিমাণে অসহায়। তখনও শাকিল ভাই মানে শাকিল কাশেম এবারও যিনি কমিটিতে আছেন তখনও ওইটার সঙ্গে ছিলেন। তো শাকিল ভাই ওই সময় বারবার বলছেন যে এইটা আসলে ভালোভাবে প্রয়োগ করা দরকার। দেখেন ওই সময় আশরাফুল একা বলির পাঠা হইছে। আশরাফুলরে বলির পাঠা করে সবাইরে কিন্তু ছাড় দিয়ে দেওয়া হইছে। ছাড় দেওয়া হইছে বা তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা বিসিবি নিতে পারে নাই। তাদের ওই পাওয়ার ছিল না। ফৌজদারি কোনো একটা পদক্ষেপ নেওয়ার পাওয়ার তাদের ছিল না। ফলে কি হয়েছে? সেই ২০০০ সালের অভিযুক্ত একটি দলের মালিক কিন্তু আজকে ২০২৫ সালেরও এই কাণ্ডের সময়ে জড়িত একটি দলের মালিক। ওনাদের দলটার বিপক্ষে কোনো অভিযোগ আসে নাই। কিন্তু আমি বলতেছি উনি যে পর্যন্ত আসলেন, মানে এই একই মালিক এখনো এসে তার দেনা-পাওনা নিয়ে ঝামেলা চলতেছে, অমুক চলতেছে, তমুক চলতেছে। উনি তো ক্রিকেটের সঙ্গে থাকারই কথা না। এই যে ২০১৩ থেকে পর্যন্ত আছে শুধুমাত্র আমরা প্রপার তদন্ত এবং প্রপার এডুকেশন করতে পারি নাই। ওই সময় আমরা শুধু আশরাফুলরে বলি দিয়ে দিছি। ব্যাস সব শেষ হয়ে গেছে। না, এবার সেটা করেন না। এবার কারে ইঙ্গিত করা হচ্ছে এই যে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ছিল, এটা তো আমি আপনি সবাই বুঝতেছি। শুধু ওরে বলে দিয়ে শেষ করেন না ব্যাপারটা। ওরে বলে দেয়া হবে এটা আমি বুঝে ফেলছি। আপনারাও সবাই বুঝে ফেলছেন। কিন্তু ও তো মানে এই গুটি মাত্র। ওরে বলে দিয়ে শেষ করেন না। যারা সত্যিকারের অপরাধী, এই যে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখছে,
প্রথম আলোর রিপোর্টে আছে। সেই সব অপরাধীর বিপক্ষে সত্যিকারের ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আর ৫ বছর পরে আবার এরকম একটা কনটেন্ট কোনো এক দেবব্রতকে করতে হবে না। আবার এরকম দেশ কেঁপে উঠবে না। সবার জন্য শুভেচ্ছা এবং এই জিনিসটা ভালোভাবে সমাধান হোক, সত্যিকারের সমাধান হোক, এরকম একটা প্রার্থনা থাকলো।